প্রিয় ভাইয়া ও আপুরা, গত ভিডিও ক্লাস পর্যন্ত আমরা আলোচনা করে এসেছিলাম অষ্টক নিয়ম এবং দুইয়ের নিয়ম এবং আমরা দেখে এসেছি যে অষ্টক আর দুইয়ের নিয়ম অনুযায়ী আমরা যে সকল যৌগ গঠন করতে চাই তাদের গঠন প্রক্রিয়াটা, সেটা আয়নিক যৌগ হোক কিংবা সমযোজী যৌগ হোক, সেটা ব্যাখ্যা করা সম্ভব। এবং আমরা সর্বশেষ সিদ্ধান্তে এসেছিলাম যে কোনো দুটি পরমাণু যখন পরস্পরের সাথে যুক্ত হয়ে কোনো যৌগ গঠন করে তখন ওই পরমাণুর সর্বশেষ কক্ষপথে অষ্টক নিয়ম অনুযায়ী মোট 8টি ইলেকট্রন থাকে আর দুইয়ের নিয়ম অনুযায়ী এক বা একাধিক ইলেকট্রন জোড়া থাকে। তারই ধারাবাহিকতায় আমরা আজকে শুরু করতে যাচ্ছি নিষ্ক্রিয় গ্যাস এবং তাদের স্থিতিশীলতা। আমি তোমাদের সাথে রয়েছে আশিক শাহ। চলো শুরু করা যাক। প্রথমেই আমরা আমাদের পর্যায় সারণীতে যে নিষ্ক্রিয় গ্যাসগুলো রয়েছে তাদের একটু ইলেকট্রন বিন্যাসগুলো দেখে নিই। আমরা সবাই জানি যে পর্যায় সারণীর 18 নম্বর গ্রুপে যে মৌলগুলো তারা নিষ্ক্রিয় গ্যাস। হিলিয়ামের ক্ষেত্রে লক্ষ্য করে দেখো তার ইলেকট্রন বিন্যাসটা। আমরা জানি হিলিয়ামের একটি মাত্র কক্ষপথ রয়েছে এবং সেখানে দুটি ইলেকট্রন অবস্থান করে এবং এই দুটি ইলেকট্রন দ্বারা হিলিয়াম কি সবচেয়ে স্থিতিশীল অবস্থায় থাকে। এর পরবর্তীতে নিয়ন, যার পারমাণবিক সংখ্যা হচ্ছে 10, অর্থাৎ নিয়নের ক্ষেত্রে তার ইলেকট্রন বিন্যাসটা 1s2 2s2 2p6। তার মানে তুমি বুঝতেই পারছো যে এখানে প্রথম কক্ষপথে দুটি ইলেকট্রন থাকে এবং দ্বিতীয় কক্ষপথে মোট 8টি ইলেকট্রন থাকে। আমরা যদি পরেরটাতে চলে যাই, আর্গনের ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি যে তার ইলেকট্রন বিন্যাসটা 1s2 2s2 2p6 3s2 3p6। তাহলে খেয়াল করে দেখো প্রথম কক্ষপথে তার ইলেকট্রন দুটি, দ্বিতীয় কক্ষপথে তার ইলেকট্রন 8টি এবং তৃতীয় কক্ষপথেও তার ইলেকট্রন হচ্ছে 8টি। তাহলে 2 যোগ 8 যোগ 8 অর্থাৎ মোট 18টি ইলেকট্রন এবং আমরা জানি আর্গনের পারমাণবিক সংখ্যাও 18। তাহলে এই তিনটি মৌলের ক্ষেত্রে আমরা যেটা লক্ষ্য করলাম সেটা হচ্ছে যে তাদের শেষে স্থিতিশীলতা একটা ধর্ম প্রদর্শিত হচ্ছে এবং তাদের যে ইলেকট্রন বিন্যাসটা, আমরা জানি যে একই গ্রুপের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসের প্যাটার্নটা সেম হয়। এবং আমরা যখন এই নিষ্ক্রিয় গ্যাসের দিকে লক্ষ্য করব, তুমি এমনকি পরবর্তী উদাহরণটা ক্রিপ্টনের দিকে তাকালেও বুঝতে পারবে যে তার ক্ষেত্রে চতুর্থ শক্তি স্তর পর্যন্ত ইলেকট্রন বিস্তৃত রয়েছে এবং তার সর্বশেষ কক্ষপথ মানে চতুর্থ শক্তি স্তর বা কক্ষপথের ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে 4s2 4p6। এমনভাবে আমরা যদি আরো সামনে আগাই, আমরা জেনন এবং রেডনের ক্ষেত্রেও ঠিক একই জিনিস আমরা লক্ষ্য করব। যেমন জেননের ক্ষেত্রে লক্ষ্য করো 5s2 5p6, তার মানে শেষ কক্ষপথে পঞ্চম কক্ষপথে 8টি ইলেকট্রন। আবার রেডনের ক্ষেত্রেও লক্ষ্য করো তার সর্বশেষ কক্ষপথ অর্থাৎ ষষ্ঠ যে কক্ষপথটা সেখানেও ইলেকট্রন কয়টি? 8টি। এই ইলেকট্রন বিন্যাস থেকে আমরা জানি যে 18 নম্বর গ্রুপে তারা নিষ্ক্রিয়ভাবে অবস্থান করে। এখন কেন তারা নিষ্ক্রিয় এবং অন্যান্য মৌলরা কেন তাদের ইলেকট্রন বিন্যাসটা অর্জন করতে চায়? এখানে আরেকটা জিনিস বলে রাখা ভালো যে নিষ্ক্রিয় গ্যাসের যদি আমি তোমাকে সাধারণ ইলেকট্রন বিন্যাসের সংকেতটা মানে শেষের দিকেরটার কথা বলি, সেটাকে তুমি এইভাবে প্রকাশ করতে পারো যে ns2 np6। এটা হচ্ছে আমাদের নিয়ন থেকে রেডন পর্যন্ত। আর হিলিয়ামের ক্ষেত্রে কিছুটা ভিন্নতা পরিলক্ষিত হয় কারণ শক্তি স্তর একটি এবং শুধু এস অরবিটাল। এবার তাহলে আমরা কিছু পয়েন্টে চলে যাই। নিষ্ক্রিয় গ্যাসসমূহের ইলেকট্রন বিন্যাসে দেখা যায় যে হিলিয়ামের সর্বশেষ শক্তি স্তরে দুটি ইলেকট্রন রয়েছে, যেটা একটু আগে ভাইয়া বলছিলাম। হিলিয়ামের বেলায় তার সর্বশেষ শক্তি স্তর পূর্ণ করতে দুইটি ইলেকট্রনই প্রয়োজন, কাজেই এই ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে স্থিতিশীল। আমরা যদি পরেরটাতে চলে যাই, পরের পয়েন্টটাতে আমরা দেখতে পাচ্ছি যে অন্যান্য নিষ্ক্রিয় গ্যাসের বেলায় তাদের সর্বশেষ শক্তি স্তরে 8টি, অর্থাৎ এই যে ns2 np6 একটু আগে ভাইয়া যেটা উল্লেখ করলাম, 8টি করে ইলেকট্রন বিদ্যমান। কোন মৌলের সর্বশেষ শক্তি স্তরে 8টি করে ইলেকট্রন থাকলে তারা সর্বাধিক স্থিতিশীলতা অর্জন করে। তার মানে আমরা গত ভিডিও ক্লাস পর্যন্ত যে সকল উদাহরণ দেখে এসেছিলাম সেখানে দেখেছিলাম যে কোনো মৌল বা পরমাণু পরস্পরের সাথে যখন যুক্ত হয়ে যৌগ গঠন করতে চায় তারা কি সর্বাধিক স্থিতিশীলতা অর্জনের লক্ষ্যে নিষ্ক্রিয় গ্যাসের মতন ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চায়। পরের পয়েন্টটাতে আমরা দেখতে পাচ্ছি যেটা গত ক্লাসের পড়া ছিল, সর্বশেষ শক্তি স্তরে 2টি ইলেকট্রন থাকলে তাকে দ্বিত্ব বলে আর 8টি ইলেকট্রন থাকলে তাকে অষ্টক বলে। এখানে আমরা ইলেকট্রন কথাটা একটু লিখে নেব, 2টি ইলেকট্রন। ঠিক আছে।
তাহলে এই অষ্টক এবং দুইয়ের নিয়ম মানে দ্বিত্ব যেটা, সেটা আমরা গত ক্লাসেই শিখে এসেছিলাম। এখন কথা হচ্ছে যে আমরা যদি বলি যে কেন নিষ্ক্রিয় গ্যাস আসলে নিষ্ক্রিয় আচরণ করছে, সর্বশেষ শক্তি স্তরে যখন এই দ্বিত্ব এবং অষ্টক পূর্ণ থাকে তখন নিষ্ক্রিয় গ্যাসগুলো কি অধিকতর স্থিতিশীলতা প্রদর্শন করে, তারা অধিকতর স্থিতিশীল হয়। এখন এই অধিকতর স্থিতিশীলতার কারণে নিষ্ক্রিয় গ্যাসগুলো কিন্তু অন্য কোনো মৌলকে ইলেকট্রন প্রদান করে না, এমনকি তারা কিন্তু অন্য কোনো মৌলের কাছ থেকেও ইলেকট্রন গ্রহণ করে না। তাহলে এরা কি রাসায়নিকভাবে আসক্তিহীন হয়ে পড়ে, অর্থাৎ নিষ্ক্রিয় হয়ে পড়ে। তাহলে এই জিনিসটার জন্যই আমাদের নিষ্ক্রিয় গ্যাসগুলো কি নিষ্ক্রিয় আচরণ করছে। তাহলে তোমার যদি অনুধাবনমূলক প্রশ্ন আসে যে নিষ্ক্রিয় গ্যাসের নিষ্ক্রিয় ধর্ম প্রদর্শনের কারণটা কি, তুমি কিন্তু এই কথাগুলো বলতে পারো। পরের লাইনে আমরা দেখি, নিষ্ক্রিয় গ্যাস ছাড়া বাকি কোনো মৌলেরই সর্বশেষ শক্তি স্তরে এরূপ দ্বিত্ব বা অষ্টকপূর্ণ থাকে না, ফলে তারা স্থিতিশীল হয় না। তুমি একটু খেয়াল করে দেখো, আমরা যদি অন্যান্য মৌলগুলোর কথা চিন্তা করি, যেমন ধরো কার্বন কিংবা বোরন কিংবা অক্সিজেন, কারো শেষ কক্ষপথে তুমি কিন্তু 8টি ইলেকট্রন কিংবা 2টি ইলেকট্রন পাচ্ছ না। তার মানে আমাদের এখানে যেই ইলেকট্রন বিন্যাসটা নিষ্ক্রিয় গ্যাসের মতন যে স্থিতিশীল হতে চাওয়ার যে প্রবণতাটা, এটা অর্জনের জন্য অন্যান্য মৌলগুলো সবসময় চেষ্টা করে। এবং তারা কিভাবে চেষ্টাটা করে? অন্যান্য মৌলগুলো স্থিতিশীলতা অর্জনের জন্য সর্বশেষ শক্তি স্তরে এই দ্বিত্ব বা অষ্টক পূরণ করতে চাচ্ছে, এবং এজন্য তারা সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন গ্রহণ, ইলেকট্রন প্রদান অথবা ইলেকট্রন শেয়ারিং বা ভাগাভাগি করে পরস্পরের সাথে বন্ধনটা গঠন করে। যেমন আমরা গতদিন উদাহরণে দেখে এসেছিলাম, তোমাদেরকে উদাহরণগুলো মনে আছে? আমরা মিথেনের উদাহরণ দেখে এসেছিলাম যে মিথেনে কার্বনের শেষ কক্ষপথে 4টি ইলেকট্রন ছিল। সে যখন মিথেন গঠন করে তখন 4টা হাইড্রোজেনের সাথে সে সমযোজী বন্ধন করে। সমযোজী বন্ধন হচ্ছে সেই বন্ধনটা যেখানে ইলেকট্রন শেয়ারিং এর মাধ্যমে বন্ধনটা গঠিত হয়। তাহলে দেখো, যখন মিথেনটা গঠিত হয়ে গেল তখন কার্বনের শেষ কক্ষপথে মোট 4 জোড়া বা মোট 8টি ইলেকট্রন রয়েছে। তার এই ইলেকট্রন বিন্যাসটা কোন ইলেকট্রন বিন্যাসের মতন একটু মনে করো তো? কার্বনের ইলেকট্রন বিন্যাসটা তখন নিয়নের ইলেকট্রন বিন্যাসের মতন হয়ে যায়, কারণ তুমি খেয়াল করো নিয়নেরও প্রথম শক্তি স্তরে 2টি এবং শেষ শক্তি স্তরে 8টি ইলেকট্রন রয়েছে। আর হাইড্রোজেনের ক্ষেত্রে সেও কিন্তু অষ্টক পূরণ করতে না পারলেও দ্বিত্ব অবস্থাটা ঠিকই অর্জন করে। কার মতন সেটা হচ্ছে হিলিয়ামের মতন। অর্থাৎ প্রতিটি হাইড্রোজেনের এখানে শেষ কক্ষপথে 2টি করে ইলেকট্রন রয়েছে, যেটা তার সংলগ্ন যেই বা তার যে কাছাকাছি পারমাণবিক সংখ্যা বিশিষ্ট নিষ্ক্রিয় গ্যাস হিলিয়াম, তার ইলেকট্রন বিন্যাসের সমান। আবার তুমি আরেকটা উদাহরণ দেখে এসেছিলে, সেটা ছিল কি বোরন, এবং বোরনের সাথে 3টি ফ্লোরিন যুক্ত হয়ে বোরন ট্রাইফ্লোরাইড গঠন করে। তাহলে প্রথমে বোরনের শেষ কক্ষপথে 3টি ইলেকট্রন থাকে। যখন সে স্থিতিশীলতা অর্জন করতে চায় সে কি করে? 3টি ফ্লোরিনের সাথে যুক্ত হয়ে যখন বোরন ট্রাইফ্লোরাইড গঠিত হয়ে যায়, তার শেষ কক্ষপথে মোট 3 জোড়া বা 6টি ইলেকট্রন অর্জিত হয়। এখন এটা কোনো নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাসের মতো না হলেও খেয়াল করে দেখো, এখানে কিন্তু ওই যে তার 2-এর নিয়মটা অ্যাপ্লাই হয়ে যায়। কিন্তু বোরনের ক্ষেত্রে তার অষ্টকটা সংকুচিত হলেও বা অষ্টকটা এখানে সম্পূর্ণ না হলেও ফ্লোরিনগুলোর ক্ষেত্রে কিন্তু তার অষ্টকটা ঠিকই পূর্ণ হয়। কিরকম একটু খেয়াল করে দেখো, প্রতিটি ফ্লোরিন যখন বোরনের একটি ইলেকট্রনের সাথে নিজের ইলেকট্রন শেয়ার করে, সেই ফ্লোরিনের শেষ কক্ষপথে 8টি ইলেকট্রন হয়ে যায়। এবং তার এই ইলেকট্রন বিন্যাসটা কার মতন? এটাও তার কাছাকাছি যে নিষ্ক্রিয় গ্যাসটা আছে নিয়ন, তার ইলেকট্রন বিন্যাসের মতন, যে নিয়নেও প্রথম শক্তি স্তরে 2টি এবং শেষ শক্তি স্তরে 8টি ইলেকট্রন রয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে অন্যান্য মৌলগুলো যখন স্থিতিশীলতা অর্জন করতে চায়, তারা সর্বশেষ শক্তি স্তরে এরকম দ্বিত্ব কিংবা অষ্টক পূরণ করতে চায়, আর এ তাগিদে তারা ইলেকট্রন গ্রহণ, প্রদান অথবা ভাগাভাগি করে পরস্পরের সাথে বন্ধনটা গঠন করে। তো এই ছিল আমাদের নিষ্ক্রিয় গ্যাস এবং তার স্থিতিশীলতা নিয়ে আলোচনা। আমাদের আজকের পরবর্তী টপিকটা হচ্ছে রাসায়নিক বন্ধন ও রাসায়নিক বন্ধন গঠনের কারণ। তোমাকে যদি বলা হয় যে একটা অক্সিজেন অণু কিভাবে গঠিত হয়, যেমন ধরো আমি এখানে অক্সিজেন অণুর কথা বলি। একটা অক্সিজেন অণু কিভাবে গঠিত হচ্ছে? 2টি অক্সিজেন পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে কিন্তু একটি অক্সিজেন অণু গঠন করে। কিংবা আমি যদি তোমাকে বলি যে একটা ক্লোরিন অণু কিভাবে গঠিত হচ্ছে, তুমি বলবে একই রকম ভাবে যে 2টি ক্লোরিন পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে একটি ক্লোরিন অণু গঠন করে। আবার আমি যদি তোমাকে বলি যে হাইড্রোজেন ফ্লোরাইড
এটা কিভাবে গঠিত হচ্ছে? তখন তুমি বলবে একটি হাইড্রোজেন ও একটি ফ্লোরিন পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে হাইড্রোজেন ফ্লোরাইড অণুটি গঠন করছে। এবার দেখো প্রথম ক্ষেত্রে যেখানে দুটি অক্সিজেন পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে একটি অক্সিজেন অণু সৃষ্টি করে, বা ক্লোরিন দুটি পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে একটি ক্লোরিন অণু সৃষ্টি করে, এখানে এই অক্সিজেন অণু সৃষ্টি হতে যে ধরনের আকর্ষণ বল কাজ করেছে, বা এই ক্লোরিন অণু সৃষ্টি হতে যে ধরনের আকর্ষণ বল কাজ করেছে, দ্বিতীয় ক্ষেত্রে এই যে আমাদের হাইড্রোজেন ফ্লোরাইডটা, সেই অণুতে হাইড্রোজেন এবং ফ্লোরিনের মধ্যে কি অন্য এক ধরনের আকর্ষণ বল কাজ করছে। এই যে এই ধরনের আকর্ষণ বলগুলো, এই আকর্ষণ বলগুলোই আমাদের মূলত রাসায়নিক বন্ধন। এবং প্রথম ক্ষেত্রে আমাদের যে ধরনের আকর্ষণ বলটা, দ্বিতীয় ক্ষেত্রে আকর্ষণ বলটাকে এখানে আমরা যদি একইভাবে ব্যাখ্যা করতে চাই, তাহলে প্রথমেও কিন্তু তারা সমযোজী বন্ধনী সৃষ্টি করেছে, আবার এখানেও তাই, এটার ক্ষেত্রেও কিন্তু একই কথা প্রযোজ্য। কারণ আমরা দেখতে পাচ্ছি যে এটাও একটা অধাতু সমন্বয়ে গঠিত যৌগ, এটাও তাই, এটাও তাই। তো তাহলে এই যে তাদের আকর্ষণ বলের ধরনটা, এটা অনুযায়ী কিন্তু আমরা রাসায়নিক বন্ধনকে সংজ্ঞায়িত করতে পারি। কিরকম সেটা? অণুতে পরমাণু সমূহ যে আকর্ষণের মাধ্যমে একে অপরের সাথে যুক্ত থাকে তাকে রাসায়নিক বন্ধন বলে। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে পরমাণুগুলো কেন আলাদাভাবে থাকেনি, কিংবা তারা পরস্পরের সাথে যুক্ত হয়েই কেন অণুটা গঠন করলো। তোমরা কিন্তু এর মাঝে জেনে গেছো যে প্রত্যেক মৌলই কি করে, তার সর্বশেষ শক্তি স্তরে নিষ্ক্রিয় গ্যাসের স্থিতিশীল ইলেকট্রন বিন্যাসটা অর্জনের চেষ্টা করে। তার মানে একই মৌলের বা ভিন্ন মৌলের দুটি পরমাণু যখন কাছাকাছি অবস্থান করে তখন তারা কি করবে? তাদের সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন গ্রহণ, বর্জন কিংবা শেয়ারিং এর মাধ্যমে বা ভাগাভাগির মাধ্যমে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাসটা অর্জন করে। এর মাধ্যমে তাদের মধ্যে এক ধরনের আকর্ষণের সৃষ্টি হয়, যে আকর্ষণটাকে আমরা বলছি কি? রাসায়নিক বন্ধন। তার মানে আমরা এখন বলতে পারি কি? আমরা বলতে পারি যে রাসায়নিক বন্ধন গঠনের মূল কারণটা হচ্ছে কি? পরমাণুগুলোর সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রনগুলো নিষ্ক্রিয় গ্যাসের স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস লাভের যেই প্রবণতাটা, এখন এই ইলেকট্রন বিন্যাস বলতে দ্বিতীয় বা অষ্টককে ইন্ডিকেট করা হচ্ছে। ঠিক আছে, আর এখানে আমরা একটা লাগিয়ে নিব পরমাণুগুলোর। ঠিক আছে, তাহলে আমাদের রাসায়নিক বন্ধন গঠনের মূল উদ্দেশ্যটা বা মূল কারণটা আমরা বুঝতে পারলাম। সেটা কি? সেটা হচ্ছে পরমাণুগুলো সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রনগুলো যাতে নিষ্ক্রিয় গ্যাসের মতন স্থিতিশীল ইলেকট্রন বিন্যাসটাকে অর্জন করতে পারে। তাহলে খেয়াল করে দেখো, এখানকার পরমাণুগুলো যারা বিভিন্নভাবে যৌগ গঠন করতে চায় তারা কিন্তু এই নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাসটাই লাভ করতে চায়। আর একদম সাধারণভাবে আমি যদি বলি রাসায়নিক বন্ধন গঠনের কারণ, খুব সংক্ষেপে সেটা হচ্ছে স্থিতিশীলতা অর্জন। কারণ তার মানে তুমি একটা যৌগ গঠনের পর কিন্তু চাইবে না যে যৌগটা দ্রুত ভেঙে যাক, তুমি চাইবে যৌগটা অনেক বেশি স্থিতিশীল হোক। তাহলে এই ছিল আমাদের রাসায়নিক বন্ধন গঠনের কারণ। পরবর্তী ভিডিও ক্লাসে আমরা ক্যাটায়ন এবং অ্যানায়ন নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাহলে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।